আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সবাইকে চমকে দিয়ে 24 তারিখের বদলে 23 তারিখ আর দিল্লির বদলে কলকাতায় এসে নামলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। রাত্রিবেলা এই ঘটনাটি জানা যায়, তিনি কলকাতার উদ্দেশ্যে প্লেনের গতিমুখ ঘুরিয়ে দিয়েছেন। এখন তার কলকাতা আসার উদ্দেশ্য কি, কার সঙ্গে দেখা করবেন না করবেন এ সম্পর্কে কিচ্ছু জানা যায়নি। তার যে শিডিউল ছিল সেই শিডিউলের সম্পূর্ণ উল্টো দিকে তিনি চলে গিয়েছেন। কথা ছিল আগে দিল্লি যাবেন, তারপর সেক্ষেত্রে আগ্রা, জয়পুর এই সমস্ত দেখবেন, শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন, তারপর তিনি কলকাতা আসবেন। এটা ছিল মানে সরকারিভাবে যেটা জানানো হয়েছিল তার সফরসূচি, সেটা বললাম। এখন সেটাকে সম্পূর্ণ উল্টে দিয়ে তিনি হঠাৎ করে তিনি কলকাতা চলে গেলেন। এখনো তিনি কলকাতা আসার পর বিস্তারিত খবর কিচ্ছু পাওয়া যায়নি। আমি বিস্তারিত কোনো খবর আপনাকে দিতে পারবো না। কিন্তু তার এই মার্কো রুবিওর আশা নিয়ে এবং শেখ হাসিনার সঙ্গে তার কথা হওয়া নিয়ে আমাদের এনএসএ অজিত দোভালের সঙ্গে তুমুল তর্কাতর্কি লেগে যায় শেখ হাসিনার। তিনি রীতিমতো ধমকেছেন। তিনি তো ধমকানি, তিনি অজিত দোভালকে রীতিমতো ধমকান। গতকালকে তার মাত্রাটা ছিল একেবারে, অন্যদিন যদি 30-40 থাকে, গতকালকে ছিল 100। মানে এরকম কথা তুমি কও কি কইটা, এই ধরনের কথা। তো ঘটনাটা কি হয়েছে আগে বলি। মার্কো রুবিওর সঙ্গে কথা বলার জন্য তাকে অনুরোধ করা হয়েছিল যে আপনি মার্কো রুবিওর সঙ্গে কথা বলুন, কারণ আমরা ব্যাকডোর চ্যানেলে আমরা একটা দ্বিতীয় পথ খুঁজছি, যেখানে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্যারালাল একটা গভর্নমেন্ট যেটা আছে, সেই গভর্নমেন্টের সঙ্গে আমরা নেগোসিয়েট করছি। সেটা ভারতের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে দুটোই। সেইখানে বেগে বসেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার একটাই কথা, যারা আমার দেশকে করদ রাজ্যে পরিণত করেছে, যারা আমায় উৎখাত করেছে, যাদের জন্য আমার দেশের এত মানুষের রক্ত ঝরেছে, তাদের সঙ্গে আমি কেন বৈঠক করব? অজিত দোভাল এই নিয়ে 2-4টে কথা বলতে গেলে তিনি আরো ধমকান যে দেশটা আমার, আমার বাপের দেশ, আমার বাপের দেশ থেকে আমায় উৎখাত করে সেই বাপের দেশে অরাজকতা যারা ছড়িয়েছে তাদের সঙ্গে আপনি বলছেন আমায় কথা বলতে? আমি কখনো কথা বলবো না। তাছাড়া আমি এখন বাংলাদেশের পদাধিকারী কেউ নই, আমি কেন কথা বলতে যাব? এই নিয়ে মানে বেশ একটা গরম গরম মানে অজিত দোভাল তো চুপ করে থাকেন, উনি বিশেষ কথা টথা বলেন না। শেখ হাসিনার সামনে বিশেষ মুখটুক উনি খোলেন না, খুললেই ওনাকে ধমকান। তো যাই হোক, এখন শেখ হাসিনা তিনি ভুয়ো ধরে আছেন, তিনি আমেরিকার কোনো প্রতিনিধি তাদের কারোর সঙ্গে কথা বলবেন না। তার বক্তব্য, আমি দেশে ফিরি, যদি আমি ক্ষমতায় বসি তখন আমি ভারত, বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে আমি কথা বলবো, কিন্তু তার আগে ওই করদ রাজ্যের চুক্তি ওটা আমি কুচি কুচি করে ফেলবো। তারপরে যদি তারা মনে করে যে হ্যাঁ আমার সঙ্গে কথা বলতে তারা আসছেন, মানে রাজি আছেন,
তাহলে অবশ্যই কথা হবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওই চুক্তি আমি কুচি কুচি করে ফেলছি, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। আমার আগেও ছিল না। আমি পরিষ্কার বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি দরকার হলে মার্কিন যুক্তরাষ্ট্রে যাব না, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আমার অন্য দেশে যেতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে এড়িয়ে চলে যাব। এটা উনি নাকি আগে বলেছিলেন, আমি জানি না, আপনারা ভালো বলতে পারবেন। তো এই নিয়ে গতকালকে নাকি প্রচুর, আধ ঘন্টা 45 মিনিট নাকি প্রচুর চাপান উতর চলে। তারপর হাল ছেড়ে আমাদের অজিত দোভাল বেরিয়ে যান, বলেন আপনার যেটা ইচ্ছা আপনি সেটাই করবেন, আমরা আর জোর করে আপনাকে কি করব, বলে উনি বেরিয়ে যান। এখন হচ্ছে গতকালকে শুভেন্দু গিয়েছিলেন দিল্লি, পরশুদিনকে দিল্লি গিয়েছেন, পরশুদিন দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেছেন, গতকালকে মোদিজির সঙ্গে দেখা করেছেন। আমি বলেছিলাম মোদিজির সঙ্গে দেখা করলে পরে উনি অর্থনৈতিক প্যাকেজ চাইবেন, কারণ রাজ্যের কোষাগারের যে অবস্থা করে রেখে দিয়েছে, 8 লক্ষ কোটি টাকা দেনা করে রেখে দিয়েছে, রাজ্য চালাবার মতো পয়সা নেই কেন্দ্রের সহযোগিতা ছাড়া। মোদিজি সেই টাকা দেওয়ার ব্যাপারে রাজি হয়েছেন, এবং সমস্ত যে দেনাগুলো আছে সেই দেনাগুলো কি করে মকুব করা যায় সে ব্যাপারেও তিনি মন্ত্রী পরিষদের সঙ্গে কথাবার্তা বলে একটা সিদ্ধান্ত নেবেন বলে উনি জানিয়েছেন। তো এখন মোদিজি কতগুলো কাজ দিয়েছেন শুভেন্দুকে, সেটা হচ্ছে আমাদের বর্ডার ফেন্সিং যেটা শিলিগুড়ি থেকে হচ্ছে, সেই সমস্ত জায়গায় বিএলআরও যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে এই আমাদের ডিজিবিএসএফ এবং আমার আসাম রাষ্ট্রীয় রাইফেলস, তাদের সঙ্গে উনি কথা বলবেন ওইখানে গিয়ে। তা এই সমস্ত ঝামেলার মধ্যে শুভেন্দু কিছুটা থাকবেন। এখন তিনি কবে ফ্রি হবেন এবং কবে শেখ হাসিনার সঙ্গে তার কথাবার্তা হবে সে ব্যাপারে কিন্তু এখনো জানা যায়নি, কিন্তু শেখ হাসিনা কলকাতা আসছেন এটা নিশ্চিত। ওনার জন্য একটা বাড়ি দেখা হয়েছে, বাড়িটা মোটামুটি আপনি বলতে পারেন আপনাদের সীমান্তের প্রায় কাছাকাছি। এখন ঘুরতে ঘুরতে যদি সীমান্তের ওদিকে চলে যান, ধরুন বেনাপোল সীমান্তের ওদিকে উনি চলে গেলেন, আখাউড়া বেনাপোল যে কোনো একটা সীমান্তে, আখাউড়ে যাবেন না, আপনি গেলে ফোনকা সীমান্তে যাবেন, তাহলে কি অবস্থা হবে বুঝে দেখুন। এমনি কলকাতা আসছে শুনলে পরে এমনি হার্ট অ্যাটাক হয়ে যাবে, কলকাতা উপস্থিত হলে আইসিইউতে সব ভর্তি হয়ে যাবে। তারপরে উনি যদি আবার ওই সীমান্তের দরজায় গিয়ে দাঁড়ান আর পেছনে হাজার হাজার বজরং দল যদি ওনাকে ঘিরে থাকে, তাহলে পরে কি অবস্থার সৃষ্টি হতে পারে। এখানে ভারতের একটা খেলা রয়েছে। ভারতের খেলা হচ্ছে ওই যে আমি বলেছিলাম না, পুতুল নাচ নাচাবলাম, দড়ি ধরে পুতুল নাচ নাচাচ্ছে তারেক রহমান অ্যান্ড কোম্পানিকে। তার শেখ হাসিনা বলেছেন যে আমার দেশের যত মানুষ মারা গিয়েছে, যত শিশু মারা গিয়েছে, তার জন্য যারা দায়ী তাদেরকে আমি ফাঁসিতে লটকিয়ে ছাড়ব, আমি কাউকে ছাড়বো না। আজকে একটা উন্নয়নশীল দেশের একটা তকমা পেতে যাচ্ছিল, সেই দেশটাকে রসাতলে পাঠিয়েছে ইউনূস গ্যাং এবং হচ্ছে বিএনপি, বিশেষ করে তারেক রহমান। ইউনূসকে তো জোর করে ক্ষমতা বসানো হয়েছিল, ঠিক আছে, সেটা মানলাম। তারেক রহমান কি করছেন? তিনি তো পুরো পাকিস্তান আর তার তুর্কিকে তিনি রেখে আনছেন, যে পাকিস্তানকে আমি মানে আমার মাটিতে পা দিয়ে দিতাম না, সেই পাকিস্তানকে উনি ডেকে এনেছেন। উনি আবার যাচ্ছেন চীনে। এমন প্রধানমন্ত্রী যে 1.5 মাস 2 মাস হয়ে গেল যার একটা বিদেশ সফর হলো না, তাকে কে মানে? আমি আসছি, এসে আমি দেখাবো মজা, এটা হচ্ছে ওনার শেষ কথা।
তবে উনি কলকাতা আসছেন, কোথায় উঠবেন সঠিক ঠিকানা আমিও জানি না, তবে সীমান্তের কাছাকাছি কোনো একটা সেফ হাউস দেখা হয়েছে, সেখানেই উনি থাকবেন। প্রহরা তো নিশ্চয়ই থাকবে, তার সঙ্গে থাকবে বজরং দল। এই বজরং দলের একটা ছবি আমার বড় ইচ্ছা দেওয়ার জন্য, কিন্তু ইউটিউব অ্যালাউ করবে কিনা সেটা নিয়ে আমি খুব চিন্তিত। লাস্টে আবার স্ট্রাইকটা মেরে দেয়, তার জন্যই আমি আর ওই ছবিটা দেখাই না। আপনারা যদি পারেন গুগল সার্চ করে বজরং দল একবার সার্চ করে দেখে নেবেন যে তারা কি ধরনের জিনিস। মানে একেবারে 1 নম্বর মাল যাকে বলে, টস টস করছে। তো এখন এই যে ঘটনা গতকালকে ঘটেছে, সেই নিয়ে বিস্তর হাসাহাসি হচ্ছে পুরো সাউথ ব্লকে, যে অজিত দোভাল জীবনে একমাত্র ব্যক্তির কাছে জব্দ হয়েছে, সেটা হচ্ছে শেখ হাসিনা। যাকে কেউ জব্দ করতে পারেনি, শেখ হাসিনা তাকে বসিয়ে 45 মিনিট 4 কথা শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সেই নিয়ে প্রচুর হাসাহাসি হচ্ছে, অবশ্যই গোপনে। তার সামনে তো করার সাহস নেই, অবশ্যই গোপনে। আর শেখ হাসিনা তিনি তার নিজের জায়গায় আটকে রয়েছেন, তিনি কলকাতা আসছেন, তিনি মার্কো রুবিওর সঙ্গে আপাতত দেখা করবেন না। এবার যদি মোদিজি মধ্যস্থতা করেন, মোদিজি বাইরে ছিলেন, মোদিজি ফিরেছেন, ফিরেই তিনি ক্যাবিনেট বৈঠক করেছেন, ক্যাবিনেট বৈঠক করার পর তারপর শুভেন্দুর সঙ্গে কথা হয়েছে। এরপর উনি ফ্রি হলে এইবারে তো কলকাতা আসার কারণটা এবার খুঁজতে হবে, যে মার্কো রুবিও কলকাতা আসার যোগাযোগটা কেন, কাউকে না জানিয়ে। তারপরে তো মোদিজি হয়তো শেখ হাসিনার সঙ্গে হয়তো কথাবার্তা বললে হয়তো শেখ হাসিনা রাজি হলেও হতে পারেন। কিন্তু আমার যতদূর মনে হয়, এবং অজিত দোভাল যা রিপোর্ট দিয়েছে, তাতে কোনোভাবেই উনি আমেরিকার কোনো প্রতিনিধির সঙ্গে উনি কথা বলবেন না। আর উনি কথা বলবেন না মানে ওনার মানে উনি কথা বলবেনই না। আর সত্যি কথা, উনি কথা বলতে যাবেন কেন? ভারতেরও তো এটা অন্যায়। আপনি যা করছেন, আপনারা যা করছেন, আপনারা নিজেরা করুন। যাকে উৎখাত করলেন আর যারা, তাদের একটা প্রতিনিধি এসে বিদেশ সচিব হোক, তিনি বিদেশ সচিব, একটা বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করে পুরো গোলামি চুক্তি করেছে। তা সেই রাষ্ট্রের বিদেশ সচিবের সঙ্গে কেন উনি কথা বলবেন? ওনার পয়েন্টটাতে আমি 100% সমর্থন করি, এবং এটা নিয়ে ওনাকে জোর করার কোনো দরকারই নেই। উনি আমেরিকায় কোনোদিনই পছন্দ করেন না, আগে করতেনও না, এখনো করেন না। ভবিষ্যতে করতে পারবেন কিনা সেটা হচ্ছে ভবিষ্যতের কথা, বলতে আমি তো এখন বলতে পারবো না। তবে এখন যে অবস্থা, তাতে মার্কো রুবিওর সঙ্গে আমার মনে হয় না শেখ হাসিনার কোনো রকম দেখা সাক্ষাৎ হবে। মানে উনি দেখা করবেন না। মার্কো রুবিও গেলে জোর করে তো আর যেতে পারবেন না। যদি যান, তাহলে সেক্ষেত্রে অন্তত অজিত দোভাল তো যাবেন না, জয়শঙ্করও যাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে। তা এখন মার্কো রুবিও দিল্লি যাক, শুভেন্দু ফ্রি হোক, তারপর তার কলকাতা আগমনের জন্য প্রস্তুত হন আপনারা। কলকাতা আগমন হওয়া মানে বর্ডারে তার দর্শন আপনারা পাবেন খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন। আগামী 1 বছরের মধ্যে সীমান্ত সেল, অমিত শাহর মেগা প্ল্যান। আমি বাংলাদেশ ভারত সম্পর্কের কথায় বা সম্পর্ক নিয়ে সব সময় কথা বলি, ভাবি, চিন্তা করি, এজন্যই যে প্রতিবেশীরা মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে। আমি যখন ইউরোপীয় ইউনিয়নকে দেখি, তখন মনে হয় যে আমরা কেন পারি না। কিন্তু বাস্তবতা হলো আমরা আসলে ইউরোপীয় ইউনিয়ন কোনোভাবেই হতে পারবো না। যেখানে পাকিস্তান আছে, যেখানে চীন আছে, যেখানে আজকের নয়া বাংলাদেশ আছে, সেখানে আমরা আসলে এক হতে পারবো না। আবার অন্যদিকে ভারত আছে। যেটি হোক, আমরা যতই ভাবি না কেন হবে না। ভারত আছে, আমি এটা বললাম, কিন্তু ভারতের নাগরিকরা বাংলাদেশে এসে অনুপ্রবেশ করে না। কিন্তু
ভারতের নাগরিকরা পাকিস্তানে গিয়ে অনুপ্রবেশ করে না, চীনে গিয়ে অনুপ্রবেশ করে না, কিন্তু বাংলাদেশ থেকে দেদারসে ভারতে যায়, পাকিস্তান থেকে দেদারসে ভারতে যায়। বাংলাদেশ নিয়ে সবচেয়ে বেশি অরিড ভারত সরকার, আর যার দরুন বাংলাদেশ সীমান্ত নিয়ে তুমুল কড়াকড়ি। গতকাল আরেকটি খবর এলো বিএসএফ এর সাথে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহর বৈঠক পরবর্তী সময়ে যে আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশ সীমান্ত শুধু নয়, পাকিস্তান সীমান্ত পুরোপুরি সিল করে দেওয়া হবে। বিশেষ করে আধুনিক প্রযুক্তি দিয়ে শুধুমাত্র মানুষের মনিটরিং সুপারভিশনই শুধু নয়, এখন থেকে প্রযুক্তি সুপারভিশন করবে বর্ডার। আর বাংলাদেশ ভারত সম্পর্কের কথা বলছেন, 2 বছর আগে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক আর হবে? ইউনূসের আমলে হয়নি, তারেকের আমলে আরো খারাপ হচ্ছে। 2 বছর আগে যে বাংলাদেশে যে সরকারটি ছিল সেই সরকারটি কথা বারবার বাংলাদেশের মানুষের এখন মনে হচ্ছে যে সেই সরকারের সময় একটা স্থিতিশীল বাংলাদেশ, আমরা আশপাশের দেশগুলোর সাথে একটা সুন্দর সম্পর্ক নিয়েছিলাম, সেটি আসলে এখন অতীত, সেটি এখন ইতিহাস। কাজেই সেটি যদি আপনি ইনস্টল না করতে পারেন তাহলে ভারতের সাথে কোনোভাবেই সম্পর্ক তৈরি হবে না। এই যে ট্যুরিস্ট ভিসা চালুর কথা শোনা গেল নির্বাচনের আগে পরে, নির্বাচন কিন্তু বাংলাদেশের নির্বাচন হওয়া 3 মাস হয়ে গেছে, ট্যুরিস্ট ভিসার কোনো খবর আছে? ট্যুরিস্ট ভিসা চালু হবে না। এখন যে লিমিটেড ভিসা আছে, এই লিমিটেড ভিসায় থাকবে, আপাতত থাকবে, এবং পরিস্থিতি কিন্তু আরো কড়া হতে পারে। এমন হতে পারে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, 2 দেশের যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে, 2 দেশের যে স্থল বন্দরগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের অজ্ঞ মূর্খরা আবার বলে যে ভারত যদি বাংলাদেশে পণ্য রপ্তানি না করে তাহলে না খেয়ে মরবে। তাদের উদ্দেশ্যে আমি আগেও অসংখ্য ভিডিওতে বলেছি, আবারও বলছি যে ভারত $850-900 বিলিয়ন সারা পৃথিবীতে পণ্য রপ্তানি করে। আপনার কাছে $10-12 বিলিয়ন পণ্য রপ্তানি না করলে ভারতের কিচ্ছু যায় আসবে না, এটাই বাস্তবতা। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত ও বাংলাদেশ এবং ভারত পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ রুখতে এবার এক ঐতিহাসিক এবং অত্যন্ত কড়া পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার। অনুপ্রবেশের বিরুদ্ধে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি গ্রহণ করে এবার সীমান্তকে পুরোপুরি দুর্ভেদ্য করার মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। আর এই লক্ষ্যেই ভারত পাকিস্তান ও ভারত বাংলাদেশ সীমান্তে চালু হতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন স্মার্ট বর্ডার। ভারতের শত্রু রাষ্ট্র পাকিস্তান, আপনি একবার চিন্তা করুন যে গত 21 মাসের যে ইতিহাস, এই ইতিহাসটা পর্যালোচনা করলে আপনি দেখবেন যে বাংলাদেশকে এখন ভারত আসলে পাকিস্তানের দৃষ্টিতেই দেখছে, যার দরুন সীমান্তে যতটুকু ফাঁক ফোকর ছিল এতদিন সেই অর্থে দেখেনি, খুব জোরালো ভাবে দেখেনি। আবার ওই যে হিমন্ত বিশ্ব শর্মার কথা মনে পড়ে যায় কদিন আগের সেই কথাটা, যে তিনি ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ চান, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং অবৈধ অনুপ্রবেশকারী যারা ওপারে ঢুকে আছে তাদেরকে যাতে এদিকে পুল ব্যাক করা যায় এই জন্য খারাপ চান। আসলে সেই খারাপটা ইতিমধ্যে হয়ে গেছে। এই খারাপটা হয়ে যাবার কারণে ভারত সরকার এই ধরনের সীমান্ত নিয়ে খুব বেশি সিরিয়াস। বিশেষ করে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, আসামের বিধানসভা নির্বাচন, এই নির্বাচনগুলো পরবর্তী সময়ে আরো বেশি অ্যাক্টিভ হয়ে গেছে ভারত সরকার, যারই ফল আমরা গতকালকেও দেখলাম। গতকাল শুক্রবার রাজধানী দিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর বার্ষিক সম্মানীয় রুস্তমজি মেমোরিয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘোষণাটি করেছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্মার্ট বর্ডারের ঘোষণা দিয়েছেন। ঠিক কি এই স্মার্ট বর্ডার, কিভাবে কাজ করবে এই নতুন প্রযুক্তি এবং পশ্চিমবঙ্গের সীমান্ত ও রাজনীতিতে এর কি প্রভাব পড়তে চলেছে। হ্যাঁ দর্শক, অনুপ্রবেশ রুখতে বর্তমান কেন্দ্র সরকার কতটা কঠোর তা স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যই পরিষ্কার হয়ে গেছে। ভারতের আন্তর্জাতিক সীমান্তের পরিধি বিশাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বক্তৃতায় স্পষ্ট করে জানিয়েছেন যে প্রায়
৬,০০০ কিলোমিটার দীর্ঘ এই বিশাল আন্তর্জাতিক সীমান্তে শুধুমাত্র জওয়ান মোতায়েন করে ২৪ ঘন্টা নজরদারি চালানো কার্যত অসম্ভব একটি বিষয়। আর এই বাস্তবতাকে মাথায় রেখে শুধু জওয়ানদের শারীরিক নজরদারির উপর নির্ভর না করে প্রযুক্তির মেলবন্ধনে সীমান্তকে সুরক্ষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আমরা বাংলাদেশ সীমান্তে বিশেষ করে দুর্গম যে এলাকা, নদী, সেখানে কুমির ছেড়ে দেওয়ার কথা, কুমির, সাপ এসব ছেড়ে দেওয়ার কথা আলাপ করেছি, শুনেছি, সংবাদ মাধ্যমে এসেছে। ভারত সরকার এমন চিন্তা করছে, এবার প্রযুক্তির আশ্রয় নেওয়া হচ্ছে, অর্থাৎ বর্ডারকে বলা যায় দুর্ভেদ্য করবার যত রকমের প্রচেষ্টা আছে ভারত সরকার সেদিকে হাঁটছে। এই প্রযুক্তি পরিকল্পনায় নাম দেওয়া হয়েছে স্মার্ট বর্ডার। এই স্মার্ট বর্ডারের মাধ্যমে সীমান্তে দিন রাত ২৪ ঘন্টা কড়া নজরদারির জন্য মোতায়েন থাকবে অত্যাধুনিক ড্রোন, হাই রেজুলেশন ক্যামেরা এবং অন্যান্য হাইটেক মনিটরিং ডিভাইস বা নজরদারি সরঞ্জাম। এর ফলে সীমান্তের আকাশে ড্রোন উড়বে এবং মাটির ক্যামেরায় প্রতি মুহূর্তের লাইভ ফুটেজ ধরা পড়বে, যা সীমান্ত পারাপারের যে কোনো অবৈধ চেষ্টা নিমেষেই ব্যর্থ করে দেবে। শুধু তাই নয়, এই আধুনিক প্রযুক্তিগত নজরদারির পাশাপাশি মাঠ পর্যায়ে বিএসএফ এর কাজের পরিধি এবং কার্যকারিতা বাড়াতেও বিশেষ নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে বিএসএফ এর সমন্বয় ও যোগাযোগ আরো মজবুত করতে একটি শক্তিশালী ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বা গোয়েন্দা তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। এখানে একটি বিষয় খুব স্পষ্ট লক্ষণীয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই এই প্রকল্পের একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে আগামী ১ বছরের মধ্যে এই স্মার্ট বর্ডারের কাজ পুরোদমে শুরু হয়ে যাবে। আর এর সুদূর প্রসারী ফল নিয়ে শাহ দাবি করেন যে এর ফলে ভারতের সীমান্তগুলোকে সম্পূর্ণ দুর্ভেদ্য করে তোলা সম্ভব হবে। একই সঙ্গে সীমান্তে জনবিন্যাস পরিবর্তনের যে ব্যর্থ চেষ্টা অনবরত চালানো হচ্ছে এই স্মার্ট বর্ডারের মাধ্যমে, তাতেও পুরোপুরি লাগাম টানা সম্ভব হবে। এবার আসা যাক রাজ্য রাজনীতি এবং কেন্দ্রের এই নীতির প্রতি বিভিন্ন রাজ্য সরকারের সমর্থনের বিষয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির ওই অনুষ্ঠান থেকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানান যে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আসামের সরকার অনুপ্রবেশ প্রতিরোধের ক্ষেত্রে কেন্দ্রের এই কঠোর নীতির সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করেছে। এই তিনটি রাজ্য বাংলাদেশ সীমান্ত লাগোয়া। তিনি আরো বলেন যে ভারতের মাটিতে থাকা প্রতিটি অনুপ্রবেশকারীকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে বহিষ্কারের বিষয়ে কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি সম্পূর্ণ দৃঢ় প্রতিজ্ঞ। দর্শক, এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করাও অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ আপনারা সকলেই জানেন যে অতীতে বাংলায় কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে জমি অধিগ্রহণের ক্ষেত্রে একটা বড় সড়ো জমিজট তৈরি হয়েছিল। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার দায়িত্ব নেওয়ার পরই সেই দীর্ঘদিনের জমিজটের অবসান ঘটে। বিএসএফ এর সীমান্তে কাঁটাতার বসানোর জন্য যে প্রয়োজনীয় জমি দ্রুত হস্তান্তর করা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। জমি হস্তান্তরের পর গত বুধবারই কেন্দ্রের নির্দেশিকাকে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পুশব্যাক আইন কার্যকর করার আনুষ্ঠানিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এখন থেকে রাজ্যে কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশি ধরা পড়লে পুলিশ আর কোনো দীর্ঘসূত্রিতা না করে তাদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেবে। এরপর আন্তর্জাতিক প্রোটোকল বা নিয়ম কানুন মেনে বিএসএফ সেই অনুপ্রবেশকারীদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বা বিজিবির হাতে পুশব্যাক প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেবে। রাজ্য ও কেন্দ্রের এই যৌথ এবং অত্যন্ত কঠোর পদক্ষেপের ফলে সীমান্ত পারাপার করে অবৈধভাবে ভারতে প্রবেশের পথ কার্যত চিরতরে বন্ধ হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, এই সমস্ত বড় বড় ঘোষণার ঠিক আগেই
কলকাতায় পুশব্যাক আইন চালুর ঘোষণা দিয়ে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী গতকাল শুক্রবারই। আর সেই বৈঠকের পরপরই দিল্লির মঞ্চ থেকে অমিত শাহর এই স্মার্ট বর্ডারের মেগা ঘোষণা রাজনৈতিক ও ভূ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন দেশের ওয়াকিবহাল মহল। এর আগে আমরা কুমির সাপের বর্ডার পেলাম, এবার পেলাম প্রযুক্তির বর্ডার। সব মিলিয়ে প্রযুক্তি, কড়া আইন এবং রাজনৈতিক সদিচ্ছাকে কাজে লাগিয়ে ভারতের পূর্ব ও পশ্চিম সীমান্তকে পুরোপুরি নিশ্ছিদ্র করতে চলেছে মোদী সরকার। অর্থাৎ ভারত সরকার বলা যায় মোটামুটি বাংলাদেশ ইস্যু, এখানে পাকিস্তানের চেয়ে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশকে নিয়েই মাথা ব্যথা আজকাল আরো বেড়ে গেছে। কারণ আছে, পাকিস্তান পশ্চিম সীমান্ত নিয়ে তো ভারতের মাথা ব্যথা আছে, বাংলাদেশ নিয়ে কিন্তু মাথা ব্যথাটা নতুন করে শুরু হয়েছে এই গত 21 মাসে। এই মাথা ব্যথাটা আগে ছিল না, আগে ঢিলে ঢালা ছিল, বিশেষ করে 2 বছর আগে যে সরকারটি ছিল সেই সরকারটির আমলে। এখন এইখানে পাকিস্তানি তৎপরতা বেড়ে গেছে, যার কারণে পাকিস্তান সীমান্তে আগে থেকে অ্যালার্ট আছে, রেড অ্যালার্ট, এদিকে রেড অ্যালার্ট নতুন করে শুরু হয়েছে এবং এটা কঠোর থেকে কঠোরতম হচ্ছে। সোজা কথা, বাংলাদেশ ভারত সম্পর্কের কথা যদি আপনি বলেন, পাকিস্তানের সাথে ভারতের যেমন সম্পর্ক, বাংলাদেশের সাথেও আজকের বাংলাদেশ, এই যে 21 মাসের বাংলাদেশ, এই বাংলাদেশ যদি কন্টিনিউ করে, একদম পাকিস্তান জ্ঞানে পাকিস্তান হিসেবেই বাংলাদেশকে কাউন্ট করছে ভারত, এতে কোনো সন্দেহ নাই। তো আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী ভারত, এইভাবে যদি আমরা কাউন্ট হই তাহলে ক্ষতিগ্রস্ত কে হবে? ভারত নিশ্চয়ই হবে না, ক্ষতিগ্রস্ত আমরাই হব। এখন দেখার বিষয় যে সামনে আরো কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ভারতের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে না এই বর্তমান বিদ্যমান ব্যবস্থায়, বর্তমান সরকারের সাথেও সম্পর্ক ইতিমধ্যেই ভাঙ্গার মতো অবস্থা। আমরা নানা কথায় নানা আলাপে ইতিমধ্যে এগুলো বলেছি এবং এই ভাঙ্গার পরিণতি কি হয় সেটি এখন দেখার বিষয়। এই মুহূর্তে এ পর্যন্ত।